তো ছাদ বাগানের সব গাছগুলো কেমন যেন মরে মরে যাচ্ছে। এখন আবহাওয়াটাই এরকম। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো এই যে দেখুন গাছগুলোর কি অবস্থা। অপরাজিতা গাছটা তো প্রায় মরেই গেছে। লাউ গাছগুলো একদম বাজে অবস্থা, এতটা রৌদ্রের তাপ যে মানে বলার বাহিরে। আর আমার গাছে তো ওরকমের মাটি আমি দেই না, আমি শুধু সার ব্যবহার করি। আমার যে তরকারির যে খোসাগুলো হয় সেগুলোই আমি দিয়ে থাকি, অন্য কোনো সারটার ব্যবহার করি না। তো সেইটাই আর কি। এখন যাই হোক, যেহেতু লাউ শাকগুলোর এই অবস্থা হয়েছে, তো আমি এখন আজকে চিন্তা করলাম যে লাউ শাকগুলো কেটে আমি সংরক্ষণ করব, সেটারই একটা ভিডিও করে নিই, সবার সাথে শেয়ার করি। আম গাছে আম আছে, আবারও নতুন আম আসছে, মুকুল, আবার আমও আছে, মুকুলও আসছে। 3 টাইপের আম দেখলাম গাছে আছে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আম গাছটার নিচে আবার আমার শাশুড়ি কিছু থানকুনি পাতা লাগাইছে, সেটা হয়েছে। এই যে দেখুন, এই সাইজের আম আছে, বড় একটা আম দেখালাম, আবার অলরেডি মুকুলও আছে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যে আসলে প্রকৃতির দান এত সুন্দর, না দেখলে বিশ্বাস করা যায় না। এটা আমার শাশুড়ি মরিচ গাছ লাগানোর জন্য রেডি করতেছে। আর এই যে দেখো আমার মানি প্লান্ট গাছ, ছাদে 3-4টা টবে আমি মানি প্লান্ট রাখছি, কারণ দেখা যায় যে ঘরে রাখলে ওগুলো থাকে না, কয়দিন পর পর নষ্ট হয়ে যায়। এত যত্ন করি, তারপরও তো ছাদেরটা ভালো থাকে। কয়দিন পর পর ছাদের থেকে আমি নিয়ে আবার ঘরে রাখি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পাও। আর ফেসবুক থেকে যারা দেখছো, পেজটাকে ফলো দিবে। অলরেডি এই কাজগুলো যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে মেথি শাক লাগিয়েছি আমার শাশুড়ির জন্য, তার মধ্যে কয়েকটা ডাঁটাও হয়েছে, আবার আছে ধনিয়া। তো আসলে ছাদ বাগানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। ছাদ বাগান আমার একটা অন্যরকম শান্তির জায়গা। আমার মনটা খারাপ থাকলে আমি ছাদ বাগানে চলে আসি। তো কথা বলতে বলতে আমি শাকও তুলে নিয়েছি, সেটার আর ভিডিও করি নাই। এই যে এতগুলো শাক হয়েছে, এখন এতগুলো শাক আমি খাবো না। কালকে অলরেডি আমি শাক খেয়েছি, এখন আজকে আর আমি শাক খাবো না। শাক রান্না করলে কেউ খাবে না। এখন ভাবলাম যে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছে থেকে, তো কেটে এগুলো সংরক্ষণ করে রাখি। যেই কথা সেই কাজ। আমি শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি। তার সাথে আছে বিচিওয়ালা সিম, যেটা দিয়ে আমি পছন্দ করি খেতে, সেই বিচিওয়ালা সিম নিয়েছি। এটা দিয়ে আমি 80 ভাগ সেদ্ধ করে নিব। এরপরে দেখাচ্ছি কি করতেছি। আমি 80 ভাগ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এই যেইভাবে বাটি, এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগও নিতে পারেন। ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে আমার একদিনে যতটুক লাগে ওই পরিমাণ বাটি করে আমি রেখে দেব। এরপরে যখন আমি রান্না করব তখন পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিয়ে নিলেই হয়ে যাবে, আর এটার জন্য কোনো কিছু করতে হবে না। তো যেহেতু গাছের শাক আসলে ফেলে দিতে মায়া করতেছিল, তাই ভাবলাম যে সংরক্ষণ করে রাখি। আমি দেখছি কয়েকজন শাক এভাবে রাখে, তো সেই যেহেতু আমারও বুদ্ধি হলো যে রেখে দে। আমার শাশুড়িকে বললো যে ঠিক আছে, চলো শাকগুলা নিয়ে আসো, আমরা কেটে কুটে এগুলা রেখে দিয়ে আমরা আবার দুইজনেই পরিষ্কার করলাম। আমার শাশুড়ি আর আমি শাকটাকে বেছে নিয়েছি, আর আমার শাশুড়ি ধুয়ে দিয়েছে। আমি রান্না করার সময় এটাকে ভাপ দিয়ে নিয়ে আসলাম। তো এখন এইভাবে করে আমি ডিপে রেখে দিব। ডিপে রাখলে হবে কি, যত দিন খুশি থাকলেও কোনো সমস্যা নাই, আপনি 1 বছর পর্যন্ত ভালো থাকবে। যখন আপনার খুশি লাগবে আমি বের করে তারপর রান্না করব। দেখা যাবে যে অনেক সময় শাক খেতে ইচ্ছা করে, তখন আমি বের করে এটাকে রান্না করে নিব। এই আর কি। আমার শাক সংরক্ষণের আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ সংরক্ষণ করছেন কিনা, করলে কিভাবে করেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমি কি রান্না করছি সিম্পলভাবে, সেটারই হালকা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। ইলিশ মাছ রান্না করছি টমেটো দিয়ে, সেটারই একটু ছোট একটা ভিডিও
আপনাদের সাথে শেয়ার করব। এই যে পানি ছিল অবশিষ্ট, কারণ যেহেতু এটা আমি পুরোপুরি রান্না করি নাই সেহেতু কিছুটা পানি ছিল, সেই পানিটাকে আমি এবারে ফেলে দিব। এখন শাকটা ডিপে রেখে দিব। আর এভাবেই আমি সংরক্ষণ করে থাকি। অন্যান্য সবজিও এভাবেই সংরক্ষণ করি। মরিচ তো আমার সারা বছর ফ্রিজে থাকে, সেটার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবারে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর দুইটা বাটি নিয়েছি আর একটা ছোট্ট পলিতে নিয়েছি। পলিতে রাখলে জায়গা কম লাগে আর বাটিতে রাখলে জায়গা বেশি লাগে, সেহেতু পলিতেও আমি রাখবো। তো এই হলো শাক সংরক্ষণ। তো আমি মশলা দিয়ে দিয়েছি, এখানে আছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা দেই নাই, সরিষা বাটা, হলুদ পাউডার আর তেল লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিয়েছি আমি আধা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা না দিলে দেখা যায় মাছটা সাদা সাদা লাগে, আর আমি তো মাছ ভেজে ছাড়া কখনোই খাই না। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তেল না ওঠা পর্যন্ত এটাকে আমি একদম ভালো মতো কষিয়ে নেব, কারণ মশলাটা কষানোই আসল। তেল ছেড়ে দিলেই বোঝা যাবে যে মশলাটার থেকে একটা অন্যরকম কালার হয়, তখনই আমি টমেটো দিয়ে দেব। তো দেখতে থাকুন। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে টমেটো আর পানি দিয়ে দিয়েছি। আর এই যে মাছটাকেও আমি ভেজে রেখে দিয়েছি। বাচ্চারা দেখা যায় অন্য মাছ তেমন একটা খেতে চায় না, ইলিশ মাছই বেশি খেতে চায়, চিংড়ি মাছই বেশি খেতে চায়। সেই দিক থেকে দেখা যায় যে ইলিশ মাছ চিংড়ি মাছই বেশি খাওয়া লাগে আমাদের। তো যাই হোক, এখন আমি টমেটোটা আধা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব। একটা মাছ ভাজা রেখে দিয়েছি, আমার ছোট ছেলে ওই মানে রান্না করলে কাঁটাগুলো কেমন বাছতে পারে না, সেহেতু ও বলে কি আম্মু আমাকে ভাজা মাছ দিও, কারণ আমি কাঁটা বাছতে পারি না, নরম হয়ে যায়, আর ভাজা মাছের কাঁটাটা শক্ত শক্ত থাকে, আমার বাছতে সুবিধা হয়। তো যাই হোক, অনেক কিছু বললাম। এবারে আমি মাছটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ইলিশ মাছ চিংড়ি মাছ রান্নার আর একটা সুবিধা আছে, বেশি ধোয়া লাগে না, কোটা লাগে না, অল্পতেই পারা যায়, সহজেই হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এটা একটু ঝোল ঝোল টাইপেরই থাকবে, টমেটো দেওয়াতে বেশি হয়ে গেছে, ঝোল ঝোল হয়ে গেছে, সেহেতু আর মানে ঝোলটা কমাবো না, এটা এরকমই একটু ঝোল ঝোল থাকবে। তো দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভাইয়া আপুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটা ভিডিও দেওয়ার পরে কতক্ষণ পর পর চেক করি কে কোন মন্তব্য করলো। আমার প্রিয় প্রিয় আপুরা, কিছু কিছু আপুরা আছে আমার ইউটিউব ছেড়ে চলে গেছে, তারা এখন আর আমার কাছে সাথে নাই যুক্ত, কিন্তু কিছু আপুরা ইউটিউবে যুক্ত আছে। আমি ভিডিও ছাড়লেই তারা আমার ভিডিও দেখে, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আমি কারো নাম মেনশন করব না, তাহলে যারটা না করব সে আবার কষ্ট পাবে, সেহেতু আমি সবার জন্যই রইল আমার অনেক অনেক ভালোবাসা। মাছটা আমি নামিয়ে নিয়েছি, এই যে এতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদ। তো বাচ্চারা এমনি বললাম আগে যে বাচ্চারা ইলিশ মাছ পছন্দ করে, সেহেতু ইলিশ মাছ যেরকম তেরকম করে রান্না করলেই কিন্তু এটা টেস্ট হয়ে যায়। মানে ইলিশ মাছ এমন একটা মাছ, এটা খেতে কিন্তু যেভাবেই রান্না করি দুর্দান্ত স্বাদ হয়। তো ইলিশ মাছটা খাওয়ার জন্য রেডি। আমি আবার একটু তিনতলায় উঠেছিলাম, আমার ছোট ছেলে এত সুন্দর একটা দোলনা বানিয়েছে, ওর বাবা ওকে রিং বানিয়ে দিয়েছিল ঝোলার জন্য, যে এই যে দেখলেন হ্যান্ডেল দুইটা, এই হ্যান্ডেল দুইটা ধরে ঝুলবে, বড়টাও যাতে চাইলে আসলে পারে, ছোটটাও পারবে। তো আমার ভাসুরের ছেলে সেও পারবে, কিন্তু সে আবার কি করছে, তার অসাধারণ বুদ্ধি খাটিয়ে সে তার কাজিনকে নিয়ে এই যে একটা সুন্দর দোলনা বানিয়ে নিয়েছে, যেটা দেখে আমি আসলেই অবাক হয়ে গেছি। ও এত ছোট মানুষ এত সুন্দর করে একটা দোলনা কিভাবে বানালো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ছেলের দোলনাটা কেমন হয়েছে। ভিডিওটা লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।